প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই সেশনে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি এখন আলোচনা করার চেষ্টা করব প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, বিষয় কোড 27075, এই বিষয়ের ইউনিট 5 অর্থাৎ অধ্যায় 5-এর 5.1 এবং 5.2, যেখানে আলোচনা করতে হবে describe localization of industry, describe the factors affecting for the localization of industry. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনা করার শুরুতেই আমাদের প্রথম আলোচ্য বিষয়ের দিকে যদি একটু আমরা খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারব যে আমাদেরকে জানতে হবে শিল্প প্রতিষ্ঠান বা ইন্ডাস্ট্রি লোকালাইজেশন বলতে কি বোঝায়, অর্থাৎ সেটি স্থাপন করব কোন এলাকাটায়, কোন জায়গায়। এই বিষয়টি একটি প্রক্রিয়ার অংশ। সেই প্রক্রিয়াটা হচ্ছে শিল্প কারখানা স্থাপন। উদ্দেশ্য হচ্ছে কোনো দ্রব্য সামগ্রী উৎপাদন করা। সে কারণে লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রি বলতে মূলত বোঝা যাবে এইভাবে, প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল এই বিষয়ের মধ্যে যে প্রক্রিয়া সমূহের, যে ভাবনা সমূহের, যে বাস্তবতা সমূহের কে বিবেচনা করে সুনির্দিষ্ট ভূ প্রাকৃতিক যে স্থান বা জায়গা, নির্দিষ্ট কিছু সুবিধা, নির্দিষ্ট কিছু বিষয়াবলী যা কিনা ইন্ডাস্ট্রিকে, প্রোডাকশনকে, প্রোডাক্টকে কাঙ্ক্ষিত ভাবে, অর্থাৎ আমরা যেভাবে সেটিকে প্রত্যাশা করি চূড়ান্ত রূপ দেওয়ার জন্য, সেই বিষয়গুলোকে ভাবনার মধ্যে রেখে, বিবেচনার মধ্যে রেখে শিল্প প্রতিষ্ঠান কোনো একটি জায়গায় স্থাপন করা, নির্বাচন করা, এই প্রক্রিয়াটাকে বলা হবে লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রি। এই যে শিল্প প্রতিষ্ঠানকে নির্দিষ্ট একটি জায়গায় কেন্দ্রীভূত করা, অনেক ইন্ডাস্ট্রির সাথে মিল রেখে, সম্পর্কযুক্ত ইন্ডাস্ট্রির সাথে মিল রেখে, এই যে ভাবনাটা, এটি প্রকৃত অর্থে প্রোডাকশনকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে সকল লজিস্টিক্স সমূহ, যে সকল সহায়ক বিষয়াবলী ইন্ডাস্ট্রির জন্য প্রয়োজন হয় সেগুলোকে, এবং কি কি রিসোর্স বা সম্পদ ব্যবহৃত হবে তার যে সুসমন্বিত ভাবে ব্যবস্থাপনা করার জন্য এই লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রি খুব দারুণ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং সে কারণে আমরা এরকম করে ভাবতে পারি, লোকালাইজেশন ইন্ডাস্ট্রির উপরে কি প্রভাব বিস্তার করে, অর্থাৎ আমি কোন জায়গাটায় করব, কেন করব, কিভাবে করব, এই বিষয়টাকে যেহেতু লোকালাইজেশন বলে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে, তাহলে এই লোকালাইজেশন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটি ইন্ডাস্ট্রির উপরে কি কি ইম্প্যাক্ট বা প্রভাব বিস্তার করে সেটা আমরা একটু এই সুযোগে ছোট্ট করে দেখে নিতে চাই। প্রথমেই আমরা খেয়াল করলে দেখতে পাবো যে যে র মেটেরিয়ালস থেকে দ্রব্য সামগ্রী উৎপাদিত হবে তার প্রাপ্তির সহজলভ্যতা, একেবারে নির্বিঘ্নে, স্বল্প খরচে, প্রয়োজন মাফিক আমি র মেটেরিয়ালস পাইতে পারি, এরকম একটি বিষয় ভাবনায় রাখা হয়। যে সকল
কর্মী বা শ্রমিক, দক্ষ, আধা দক্ষ, অদক্ষ, যেটাই হোক না কেন, এই যে যে ধরনের শ্রমিক আমার প্রয়োজন একটি শিল্প প্রতিষ্ঠান করার জন্য, সেই শ্রমিকের সহজ প্রাপ্যতা লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রির উপরে দারুণভাবে প্রভাব বিস্তার করে। তারপরে আমরা আরেকটি বিষয় ইন্ডাস্ট্রির উপরে প্রভাব বিস্তার করে লোকালাইজেশন, সেটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি, অর্থাৎ অবকাঠামো তৈরি করতে চাই। অন্যান্য যে সকল সুযোগ সুবিধা আমি গ্রহণ করতে চাই, প্রয়োজন হয় তাদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা, এগুলো দারুণ প্রভাব বিস্তার করে। যেমন আমরা যদি এরকম করে মনে করি, ও খুব স্বাচ্ছন্দ্যে সেখানে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো তৈরি করা যাবে, খুব অল্প বাধা বিপত্তি অতিক্রম করলেই আমরা আমাদের পছন্দ মতো, আমাদের ইচ্ছে মতো আমরা এটা তৈরি করতে পারবো। তাহলে আমরা এটা দেখতে পাবো যে অবকাঠামো এবং একই সাথে সড়ক পথ, নৌপথ, বিমানপথ, আমার প্রয়োজনীয় এনার্জি সাপ্লাই, এগুলো যদি খুব স্বাচ্ছন্দ্যে সহজভাবে পাওয়া যায়, ব্যবহার করা যায়, তাহলেই আমরা এটা বলতে পারবো যে আম, খুব ভালোভাবে শিল্প প্রতিষ্ঠানটি পরিচালিত হবে। তাহলে লোকালাইজেশনের ক্ষেত্রে একটি ইন্ডাস্ট্রি, অর্থাৎ লোকালাইজেশন ইন্ডাস্ট্রির উপরে এই বিষয়কে নিয়ে প্রভাব বিস্তার করে। এগুলোকে যদি খুব কম ভাবা হয়, বিবেচনায় কম রাখা হয়, হালকাভাবে নেওয়া হয়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি ভবিষ্যতে তার কাঙ্ক্ষিত উৎপাদনে যেতে পারবে না। মার্কেট অ্যাক্সেস, লোকালাইজেশন যে সকল ভাবে ইন্ডাস্ট্রির উপর প্রভাব বিস্তার করে, তার ভিতরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উৎপাদন করব, কিন্তু সেটা তো যারা সেবা গ্রহীতা তাদের কাছে এই দ্রব্য সামগ্রী পৌঁছে দেওয়ার একটা বিষয় থাকতে হবে। তাহলে বাজারজাত করার একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে। সেই বাজারজাত করতে গেলে আমাকে দেখতে হবে ভোক্তারা, যারা সেবা গ্রহীতা, তারা কি চায়, তাদের প্রয়োজনটা কি, সেই প্রয়োজনটা কত দ্রুত আমি দিতে পারবো, কত অল্প খরচে, অল্প সময়ে আমি তাদের হাতে এটা পৌঁছাইতে পারবো, ভোক্তাদের হাতে তাদের চাহিদা বা ডিমান্ড বা নিডস কে আমি সমন্বয় করতে পারবো। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে তো অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কোথাও কোনো শিল্প প্রতিষ্ঠান, উম, যে কোনো রকমের কোনো প্রতিষ্ঠান করতে গেলেই কিন্তু সেই স্থানের যে স্থানীয় সরকার ব্যবস্থা থাকে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা থাকে সেই দেশের ক্ষেত্রে, তাদের একটা নীতি থাকে যে কোথায় তুমি ইন্ডাস্ট্রি করতে পারবা, কেমন ইন্ডাস্ট্রি করতে পারবা। আহ, তারা যেহেতু জনগণের প্রতিনিধি, তারা এটা বিবেচনা করবে যে কোথায় আমি কোন ধরনের ইন্ডাস্ট্রি করতে দিব, আমাকে সরকারকে অর্থাৎ জনগণের রাজস্ব যে কোষাগার, সেখানে উম, ওই শিল্প প্রতিষ্ঠান উৎপাদনের মাধ্যমে যে মুনাফা করবে তার কোন কোন বিষয়টাকে সাবসিডি হিসাবে দিতে হবে, এবং আবার একই সাথে সরকারকে উম, প্রদান করতে হবে কি পরিমাণের ট্যাক্স, ইত্যাদি ইত্যাদি বিষয়। এই বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আসে হচ্ছে গভর্নমেন্ট পলিসি। আমরা এই ক্ষেত্রে একটু দেখে নিতে পারি বা বলে নিতে পারি, আহ, আমাদের দেশেই তো এরকম প্রচুর ব্যবস্থা আছে যে স্পেসিফিক কিছু রিজিয়ন বা অঞ্চল তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে সেখানে তোমরা এই এই ধরনের আম, শিল্প প্রতিষ্ঠান তৈরি করো। সরকার থেকে আমরা এনার্জি সোর্স বা সাপ্লাইয়ের ব্যবস্থা রাখবো, গ্যাস বলো, বিদ্যুৎ বলো। আপনারা ওইমুক জায়গায় যদি এই সকল ইন্ডাস্ট্রি করেন, তাহলে আমরা ট্যাক্স এর এই সকল সুযোগ সুবিধা সমূহ দিব। আমরা ওই জায়গায় যদি আপনারা ইন্ডাস্ট্রি করেন, আগ্রহ দেখান, তাহলে আমাদের পরিবেশের এই সকল ক্ষতি হবে না, আমরা আপনাদেরকে এই সকল সুযোগ সুবিধা সেখানে আমরা সরকারের তরফ থেকে দেব। এরকম কিছু প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি অঞ্চলে সরকারি কিছু নীতি থাকে, যেটা ইন্ডাস্ট্রিকে লোকালাইজ করতে, সমন্বিত করতে, এক জায়গায় বহুবিধ সমজাতীয় বা ভিন্ন ভিন্ন জাতীয় ইন্ডাস্ট্রি বা শিল্প প্রতিষ্ঠান
গড়ে উঠতে বা তৈরি করতে খুবই সহায়ক ভূমিকা পালন করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে আসবে হচ্ছে ক্লাস্টারিং ফর সিনার্জি। আমরা একটি নির্দিষ্ট জায়গায় যে প্রতিষ্ঠানটি আমরা তৈরি করতে চাই, সেই প্রতিষ্ঠানের উৎপাদন বা প্রসেসের সঙ্গে সমন্বয় করে সামঞ্জস্যপূর্ণ আর কি কি কাছাকাছি শিল্প প্রতিষ্ঠান আছে যার সাথে আমি আমার ইনোভেটিভ আইডিয়া, রিসোর্স, আমার যে সকল র মেটেরিয়ালস আমার প্রয়োজন পড়বে মার্কেটে নেওয়ার ক্ষেত্রে, যে সকল দ্রব্য সামগ্রী নিব, তাদের মধ্যে কোন ভাবে আদান প্রদান করে একটি প্রতিষ্ঠান বা একটি শিল্প প্রতিষ্ঠান কিছু বেনিফিট পেতে পারে, অর্থাৎ সমন্বয়ের মাধ্যমে, কোলাবোরেশনের মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে। এই বিষয়টিও দারুণভাবে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায় আমরা খানিকটা বুঝতে পারলাম, এবং এই লোকালাইজেশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, ইন্ডাস্ট্রির উপরে কোন কোন ভাবে প্রভাব বিস্তার করে, কি কি প্রভাব ফেলে, সেটাও আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি দ্বিতীয় আলোচ্য বিষয়, যে কোন কোন উপাদান সমূহ, কোন কোন বিবেচ্য বিষয় সমূহ, কোন কোন ভাবনা সমূহ ইন্ডাস্ট্রিকে স্থানীয়করণ ক্ষেত্রে, অর্থাৎ লোকালাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রভাবক হিসেবে সামনে চলে আসে, সেগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা এতক্ষণ ধরে যে সকল বিষয়গুলো বলছিলাম সেগুলো অবশ্যই থাকবে, এবং ওগুলোই প্রকারান্তরে ফ্যাক্টরস হিসেবে আমরা উল্লেখ করতে পারি এবং করা যেতে পারে বা ভাবা যেতে পারে বা বিবেচনায় নেওয়া যেতে পারে। একই সাথে অতিরিক্ত কিছু বিষয় আমরা একটু জেনে নিতে চাই, তাহলেই যে সকল ফ্যাক্টরস গুলো ইন্ডাস্ট্রি লোকালাইজেশনের ক্ষেত্রে দারুণভাবে প্রভাব বিস্তার করে সেগুলো আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো। অ্যাভেলেবিলিটি অফ র ম্যাটেরিয়াল, প্রথমেই বলেছি যে এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডাস্ট্রি তৈরি করব, তার জন্য যে সকল কাঁচামাল প্রয়োজন সেগুলো খুব সহজলভ্য হতে হবে, সহজে পাওয়া যায়, সহজে আনা যায়, সহজে পরিবহন করা যায়, কম খরচে করা যায়, এই বিষয়গুলো অবশ্যই ভাবনার বিষয়। যেমন স্টিল, সিমেন্ট, ফুড প্রসেসিং, এই জাতীয় যে সকল শিল্প প্রতিষ্ঠান, তারা সকল সময় চিন্তা করে কত কাছাকাছি, কত সুন্দরভাবে কোন জায়গাটায় আমরা যদি ইন্ডাস্ট্রি করব, তার ক্ষেত্রে আমার ট্রান্সপোর্টেশন কস্ট সর্বনিম্ন করা যায়, পরিবহন ব্যবস্থার মাধ্যমে যে সকল সাপ্লাই সমূহ, সরবরাহ সমূহ, র মেটেরিয়ালস বলি, প্রোডাক্ট বলি, বাধা বিঘ্ন অতিক্রম করে, কম বাধা বিপত্তি সহ্য করেই আমি সেগুলোকে সরবরাহ করতে পারবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এর আগেই আলোচনা করেছি, আবারও সেটি আসবে, যেমন বাজারজাত করার ক্ষেত্রে আমি সহজে বাজারজাত করতে পারছি না, তাহলে নিশ্চয়ই আমি সেই জায়গায়, সেই অঞ্চলে আমি ইন্ডাস্ট্রি করতে যাব না। তাহলে অ্যাক্সেস টু দি মার্কেটস, এটি শিল্প প্রতিষ্ঠান কোন জায়গায় হবে তার ভিত্তিতে কত কাছাকাছি, কত সহজে কাছাকাছি বাজার সমূহে আমি আম, সেই উৎপাদন পৌঁছে দিতে পারি, সেখানকার ভোক্তাদের চাহিদা মেটাতে পারি, কত কম সময়ে, কত কম খরচে, এই সকল বিষয়গুলো অবশ্যই ভাবনার বিষয়। এবং এটা তো খুব সহসাই আমরা দেখতে পাই যে শহুরে কিছু কেন্দ্র আছে, জায়গা আছে, যে সকল জায়গায় এই সকল বিষয়ের আহ, নৈকট্য, অর্থাৎ সহজলভ্যতা খুব অবারিত, অর্থাৎ মার্কেট অ্যাক্সেস খুব বেশি পাওয়া যায়। এর পরেরটা হচ্ছে আমরা যে পরিবহন ব্যবস্থা থাকবে কাঁচামাল আনার, বাজারজাত করার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, অর্থাৎ ট্রান্সপোর্টেশন এন্ড কমিউনিকেশন আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। খুব উন্নত মানের পরিবহন নেটওয়ার্কের মধ্যে যদি থাকি, রোড বলি, রেল বলি, বিভিন্ন রকমের পোর্ট বলি, তাহলে
দারুণভাবে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা আগ্রহী হবে সেই সকল অঞ্চলে বা সেই সকল ক্ষেত্রে ইন্ডাস্ট্রি স্থাপন করার ক্ষেত্রে। একই সাথে যদি আমরা মনে করি তথ্যের আদান প্রদান করতে চাই, এটা খুব দূরবর্তী জায়গায়, এমন জায়গায় সেখানে কোনো ইন্টারনেট ব্যবস্থা বা কানেক্টিভিটি নাই, টেলিফোন ফ্যাসিলিটি যেটা থাকা উচিত সেটা খুব কম, মোবাইল নেটওয়ার্কের যে ফ্যাসিলিটি থাকা উচিত বা পাওয়া যেতে পারে সেটাও খুব ইন্টারাপ্টেড ওয়েতে চলে, অর্থাৎ খুব বাধাবিঘ্ন থাকে প্রায়শই। তাহলে নিশ্চয়ই শিল্প প্রতিষ্ঠানের মালিকরা সে সকল জায়গায় শিল্প প্রতিষ্ঠান করতে চাবে না। সেজন্য ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ। অ্যাভেইলেবিলিটি অফ লেবার, এটি পূর্বেই আলোচনা করেছি খানিকটা, আবার নতুন করে বলছি। আমার যে ধরনের শিল্প প্রতিষ্ঠানের যে ধরনের প্রোডাকশন, তার নিরিখে যে ধরনের দক্ষতার আহ, শ্রমিক প্রয়োজন, তার আমার জন্য সেখান থেকে সহজেই পেতে পারি। যদি এমন হয় যে আমি এমন জায়গায় ইন্ডাস্ট্রি করলাম, তার জন্য যে ধরনের দক্ষ শ্রমিক প্রয়োজন সেটি সেখানে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিকে রান করানো খুব কঠিন হয়ে যাবে। এই জন্য প্রয়োজন মাফিক দক্ষ, আধা দক্ষ, অদক্ষ, যেটাই হোক না কেন, এই ধরনের শ্রমিক প্রাপ্যতা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেজন্য ধরে নেওয়া যেতে পারে যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি সকল জায়গায় হয় না, যেখানে প্রচুর পরিমাণে ওয়ার্ক ফোর্স থাকবে, যে সকল অঞ্চলে, যে সকল ক্ষেত্রে, যে সকল রিজিয়নে, সে সকল জায়গায় এই সকল ইন্ডাস্ট্রি সমূহ বেশি হয়। পাওয়ার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। আমার গ্যাস পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে কিনা, ন্যাচারাল গ্যাস, ইলেকট্রিসিটির সাপোর্ট পাওয়া যাবে কিনা, অন্যান্য যে সকল এনার্জি রিসোর্স আছে সেগুলো সেখানে সহজলভ্যভাবে আমরা পাইতে পারবো কিনা, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিছু কিছু ইন্ডাস্ট্রিতে খুব প্রচুর পরিমাণে, স্পেশালি কেমিক্যাল প্লান্ট, পেপার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এ সকল জায়গায় খুব প্রচুর পরিমাণে পানির বা ওয়াটার সাপ্লাইয়ের প্রয়োজন থাকে। সেজন্য দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে এই সকল ইন্ডাস্ট্রি লেক বা নদীর তীরবর্তী অঞ্চলেই গড়ে ওঠে। ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বিগত কিছুদিন যাবৎ, বলা যেতে পারে এক দশক বা তারও আগে থেকেই, সারা বিশ্বব্যাপী এবং আমাদের দেশ তো অবশ্যই, কোনো ইন্ডাস্ট্রি করতে গেলে তাকে প্রথমেই পরিবেশের ছাড়পত্র নিতে হয়। কারণ যে ধরনের প্রসেস গুলো প্রয়োগ করে, রাসায়নিক উপাদান সমূহ প্রয়োগ করে, যে সকল র মেটেরিয়ালস প্রয়োগ করে যে ধরনের উৎপাদন তুমি করতে চাও, সেটি ওই অঞ্চলের যে আবহাওয়া, যে প্রাকৃতিক পরিবেশ, সেটির সঙ্গে কতখানি সামঞ্জস্যপূর্ণ থাকবে, কতখানি তার উপরে প্রভাব বিস্তার করবে, অর্থাৎ ক্ষতি করবে, এটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। একই সাথে অন্য একটি বিষয় ভাবা উচিত বা ভাবা যেতে পারে, আমি যে ধরনের প্রোডাক্ট করতে চাই ইন্ডাস্ট্রি প্রতিস্থাপনের মাধ্যমে, কিন্তু সেই প্রোডাক্টটি করার জন্য ওইখানে এরকম ওয়েদার কন্ডিশনস নাই। যেমন আমরা বলতে পারি এগ্রিকালচার বেসড যদি ইন্ডাস্ট্রি মনে করি, তাহলে অবশ্যই এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি পরিবেশের কি ক্ষতি করব কি করব না, কি হবে কি সেটা পরের কথা, কিন্তু আমি যেখানে করছি সেখানে প্রচুর পরিমাণে ঠান্ডা, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, প্রচুর পরিমাণে আহ, আর্দ্র আবহাওয়া থাকে, প্রচুর পরিমাণে শুষ্ক আবহাওয়া থাকে, তাহলে অবশ্যই আমাকে ভাবতে হবে ওই জায়গাটায় আমার এই জাতীয় শিল্প প্রতিষ্ঠান করা সম্ভব কি সম্ভব না। যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ, এগ্রিকালচার বেসড ইন্ডাস্ট্রিজ, পেপার, আমাদের অন্যান্য যদি মনে করি আমরা যে অঞ্চল ভিত্তিক এরকম কিছু আবহাওয়ার তারতম্য থাকে, সে সকল যদি যে সকল ইন্ডাস্ট্রি করব, সেটিও এখানে বিবেচনায় আসতে হয়। দুটো বিষয় আসবে ক্লাইমেট এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টরের মধ্যে। একটা হচ্ছে ওই ওই প্রতিষ্ঠানের কার্যক্রমের মাধ্যমে ওই অঞ্চলের প্রতিবেশ পরিবেশ আবহাওয়ার কি ক্ষতি হতে পারে, একই সাথে যে ধরনের প্রোডাক্ট আমরা করতে চাই সেটা ওইখানে যে ধরনের আবহাওয়া বিরাজ করে তার সঙ্গে সে সামঞ্জস্যপূর্ণ কিনা।
সর্বশেষে আমরা এটা বলেই শেষ করব শিক্ষার্থীবৃন্দ, একটা যেটা পূর্বেই বলা হয়েছে সেটা গভর্নমেন্ট পলিসি এবং ক্লাস্টারিং অ্যান্ড সিনার্জি, অর্থাৎ সরকারের, সে স্থানীয় সরকার হোক কেন্দ্রীয় সরকার হোক, তাদের ট্যাক্স ইনসেন্টিভ, সাবসিডিজ, রিল্যাক্সড কিছু রেগুলেশনস থাকে যে এইভাবে এইভাবে আপনারা সহজে করতে পারবেন, আমরা খুব বাধা টাধা দেব না, এরকম কিছু যদি নীতি থাকে, আইন থাকে, বিধি থাকে, যেটা কিনা শিল্প প্রতিষ্ঠান মালিকরা সহজ মনে করে, সাহস পায় ইন্ডাস্ট্রি তৈরি করতে, সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কি কি সুবিধাগুলো পেতে চাই, সেই সমজাতীয় ইন্ডাস্ট্রি ওখানে কেমন কি আছে, তাদের সঙ্গে এটি শেয়ার করা যাবে কিনা, শেয়ার কতখানি করতে পারবো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সমন্বয় করতে পারবো কিনা, এটি আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। যেমন আমরা এই ক্ষেত্রে বলে নিতে পারি, যেমন সিলিকন ভ্যালি একটি বিশ্বের একটি নির্দিষ্ট জায়গা, যেখানে টেকনোলজির ওখানে একটি ইনোভেশন তৈরি হয়, প্রতিনিয়ত নিত্য নতুন আইটি রিলেটেড সকল ভাবনা চিন্তা এখানে উদ্ভাবিত হয়। এই জায়গাটায় যদি কোনো অন্য একটি নতুন ইন্ডাস্ট্রি ওই সমজাতীয় কাজ করতে চায়, তো অবশ্যই সে দারুণ সুযোগ পাবে। কেমন করে? একটু আগে যা বলছিলাম, সে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে, সহযোগিতা নিয়ে সে কাজ করার সুযোগ পাবে, আইডিয়া শেয়ার করতে পারবে, যে ধরনের দক্ষ শ্রমিক লাগে ওইখান থেকে তারা চুজ করতে পারবে, অবকাঠামো তৈরি করার জন্য সহজেই সেখানে ওই যে সুযোগ সুবিধাগুলো অবারিত আছে বিধায় তারা সহজেই ওখানে করতে পারবে। তাহলে সিলিকন ভ্যালি বলতে আমরা যদি একটা রিজিয়ন মনে করি, একটি ক্ষেত্র মনে করি, তাহলে সেখানে ওই জাতীয় প্রতিষ্ঠান করার জন্য আগ্রহী শিল্প মালিকরা ওখানে নিশ্চিতভাবেই খুব সহজে চেষ্টা করবে ওইখানে আমরা প্রতিষ্ঠান তৈরি করি। এরকম আমরা নানাবিধ উদাহরণ তৈরি করতে পারবো ফ্যাক্টরস বিবেচনার ক্ষেত্রে। এরপরে আরো আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি বলে নিতে পারি। জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজেস, অর্থাৎ ভূপ্রকৃতিক ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে, যেমন বিভিন্ন পোর্ট, নৌ বন্দর, তারপরে আমাদের স্থলবন্দর, বিমানবন্দর, এর সুযোগ সুবিধা যদি সহজে পাওয়া যায়, ন্যাচারাল রিসোর্সেস যেগুলো থাকে সেগুলো যদি সহজলভ্য হয়, এটি একটি বিষয়। আর হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক যে সকল বিষয়গুলো ভাবা উচিত, সেটিও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস ইন্ডাস্ট্রিয়াল লোকালাইজেশনের ক্ষেত্রে। এমন একটি ইন্ডাস্ট্রি করলাম এবং যেখানে করতে চাই সে জায়গার আম, উৎপাদন প্রক্রিয়া, যে সকল শ্রমিকরা, কর্মকর্তারা, কর্মচারীরা আসা যাওয়া করবে, থাকবে, আম, তাদের কার্যক্রমের সঙ্গে, নীতির সঙ্গে ওই অঞ্চলের যে সকল ইনহেবিট্যান্টস আছে, অধিবাসী আছে, তাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে সকল ভাবনা এবং বিশ্বাস, তার সঙ্গে দ্বন্দ্ব তৈরি করে, কনফ্লিক্ট তৈরি করে, তাহলেও কিন্তু ওই ওই এলাকায় ওই ধরনের ইন্ডাস্ট্রি করা হবে, তৈরি করা হবে, সৃষ্টি করা হবে, সেটি খুব ভুল ধারণা হবে। সেজন্য সোশ্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরসটাও খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এইভাবে এই আলোচনাগুলো বা এই বিষয়গুলো উল্লেখ করে আজকের এই সেশনটি আমি ব্যক্তিগতভাবে শেষ করতে যাই। তোমাদের প্রতি অনুরোধ হচ্ছে, লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রি বলতে কি বুঝায়, ইন্ডাস্ট্রির উপরে লোকালাইজেশন কি প্রভাব, এবং কোন কোন উপাদান সমূহ, কোন কোন ফ্যাক্টর সমূহ, বিবেচ্য বিষয় সমূহ লোকালাইজেশন অফ ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দারুণভাবে প্রভাব বিস্তার করে, এই বিষয়গুলো তোমরা শুনলে বারবার শোনার চেষ্টা করবে প্রয়োজন মতো, এবং একই সাথে অনুরোধ হচ্ছে এই সম্পর্কযুক্ত টেক্সট পড়ে তোমরা তোমার ধারণাকে আরো সমৃদ্ধ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বলে আজকের এই সেশন আমি শেষ করছি। তোমাদেরকে আবারও ধন্যবাদ।